আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব 2526। সদ্য গোসলের পর দুজনই সতেজ আর শান্ত মনে রুমে ফিরে এসেছে। আদিব ডিভানের এক কোণে বসে মিটিং করছে, চোখের সামনে ল্যাপটপ আর কাগজপত্রের মধ্যে মনোযোগ ছড়িয়ে আছে। হায়াত বিছানায় বসে বইয়ের পাতায় ডুবে আছে, মাঝে মাঝে চোখ উঠিয়ে আদিবকে দেখছে। চরম বিরক্ত নেই, এবার বলেই ফেললো, আমি পড়বো না, আমি আরবিদের বাসায় যাব, ওর সাথে বসে পড়বো, না হলে আমি কিছুতেই একা পড়বো না। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে এবার হায়াতের দিকে তাকালো আদিব, মুখে অস্ফুট স্বরে চ শব্দ করলো, হ্যাঁ জানি তো, দুটো বান্দর একসাথে হলে কতই না পড়বে। এই, আপনি আমাদের বান্দর বললেন কেন? তো কি বলবো? আর এই ঠান্ডায় বাইরে যেতে হবে কেন? আমি কি বাইরে যাচ্ছে নাকি? আমি তো আরবিদের বাসায় যাব। আদিব ফাইলগুলোর দিকে তাকিয়ে জবাব দিল, না যেতে হবে না, আমি ওকে কল দিচ্ছি, ও রেডি হয়ে থাকবে, রামু কাকা গিয়ে ওকে নিয়ে আসবে। হায়াত প্রচণ্ড খুশি হয়ে এক লাফে বিছানা থেকে নেমে আদিবের পাশে বসলো, এমনকি পরপর 9টি চুমু এঁকে দিল আদিবের গালে। হায়াত দাঁত বের করে হাসতে লাগলো, তারপর এক দৌড়ে বেলকনিতে চলে গেল। আর তখনই এক বিপত্তি সৃষ্টি হলো। দৌড় দিয়ে ক্লিওর লেজের ওপর দাঁড়িয়ে গিয়েছিল হায়াত। ক্লিও জোরে এক আঁচড়া কাটলো হায়াতকে, আর সাথে সাথে রক্ত বের হতে শুরু করলো। হায়াত ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো। আদিব ছুটে আসলো বেলকনিতে, কপাল স্লাইড করে ক্লিওর দিকে তাকালো। বেচারি ক্লিও হাঁ করে তাকিয়ে আছে হায়াতের দিকে। হায়াত পা ধরে বসে আছে আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। আদিব হায়াতের পাশে বসলো, রাগী কণ্ঠে বলল, তুমি কি একটু স্থির হয়ে বসতে পারো না? সারাক্ষণ ছোটাছুটি করো। করে যে তুরু 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 মন আমার, হয়েছে সরু সরু মন আমার। আদিব তাজ্জব বনে গেল, এই মুহূর্তেও নাকি পিচ্চিটা তার বাদরামি করছে। হাই রে! হায়াতকে কোলে তুলে নিল আদিব, বিরক্তি মাখা মুখ নিয়ে বিছানার উপর বসিয়ে দিল। কপাল কুঁচকে মুভ মলম খুঁজতে লাগলো, একটু পর তা পেয়েও গেল। আস্তে আস্তে মলম লাগিয়ে দিল। মুখে গাম্ভীর্য বজায় রেখে হায়াতকে বলল, এত লাফালাফি করতে কে বলে তোমাকে? অ্যাঁ, বকছেন কেন? আমি চলে যাব। কোথায় যাবে পাখি, বা কত দূরে যাবে? সাদাত চৌধুরী তোমাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই খুঁজে আনবে। হায়াত কিছুক্ষণ আদিবের পেছন ঘুরঘুর করে আবারও পড়তে বসলো, আর আদিব অফিসে যাওয়ার জন্য আয়নার সামনে রেডি হচ্ছে। হায়াত একটু কাছে এসে একটা চেয়ারে দাঁড়িয়ে আদিবের চুলগুলো ব্রাশ করে দিল। মুচকি হেসে বলল, আপনি না আমার থেকে পিচ্ছি হয়ে গেছেন। তাই তুমি কি জানো, তোমার থেকে আমার ওইটার সাইজ অনেক বড়, আই মিন মন। আদিব ঠোঁট কামড়ে হেসে হায়াতকে কোলে তুলে ওষ্ঠ নিজের আয়ত্তে এনে ফেললো। আস্তে আস্তে গলায় বাইট দিতে লাগলো। মিনিট 20 পর হায়াতের গালে পরশ এঁকে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আর হায়াত এখনো আদিবের বলা ওই কথাটাই ভাবছে। কথাটার মানে বুঝতে পেরে হা হয়ে গেল। মনে মনে বলল, ছ্যা, কি দুষ্টু মার্কা বেডা, কী সব বলে, একটু লজ্জাও করে না। আস্তে আস্তে সারা রুম ঝাড়ু দিয়ে বিছানা গুছিয়ে ফেললো হায়াত। ক্লিও পা টিপে টিপে রুমে প্রবেশ করলো। হায়াত বসে বসে আরবির সাথে মেসেজ করছিল। এমন সময় ক্লিও এসে হায়াতের পায়ের কাছে বসলো। হায়াত নাক সিটকে পা ওপরে তুলে ফেললো, আর ক্লিও তখনই ইনোসেন্ট মুখ করে হায়াতের দিকে তাকালো। হায়াতের ভয় একটু কমলো। এত মায়া ভরা চাহনিতে কার না ভয় দূর হয়। হায়াত সাহস করে ক্লিও শরীরে হাত বুলিয়ে দিল। ক্লিও আদর পেয়ে এক লাফে হায়াতের কোলে উঠে পড়লো। আর হায়াত আল্লাহ গো বলে চিৎকার করে চোখ বন্ধ করে ফেললো। চোখ টিপ টিপ করে ক্লিওর দিকে তাকালো। বেচারি ক্লিও হাঁ করে চেয়ে আছে হায়াতের আদর খাওয়ার জন্য। হায়াত যেন সব ভুলে গেল। আস্তে আস্তে ক্লিওর গায়ে আদর করতে থাকলো, আর ক্লিও আদর পেয়ে মহা খুশি। হায়াতের হাতে পরম আহ্লাদে চাটতে থাকলো। হায়াত নাক সিটকে বলল, তুই আর তোর বাবা এক, সুযোগ পেলেই আদর করতে চাস তাই না? এই, তুই ছেলে নাকি মেয়ে দেখি একটু। এমন সময় ক্লিও হায়াতের কোলেই শিশি করে দিল। হায়াত পুরো তাজ্জব বনে চলে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে আরেকটা জামা নিয়ে গোসল করতে চলে গেল। আর ক্লিও পুনরায় বেলকনিতে গিয়ে খাবার খেতে লাগলো। বেলা 11টা। আরবি রাস্তায় হায়াত মুভি দেখার সব ব্যবস্থা করে রেখেছে। কিছু একটা ভেবে আদিবকে কল করলো। এদিকে আদিব সবে কেবিনে প্রবেশ করলো। একটানা 2 ঘন্টা মিটিংয়ে ছিল সে। ঠিক তখনই ফোনে রিং হলো। স্ক্রিনে ঝলমল করছে আমার হায়াতি লেখা। মনে মনে ভাবলো, বা আমার বউ দেখে এখন আমাকে মিসও করে। আহা, কি সৌভাগ্য আমার। মুচকি এসে কল রিসিভ করলো। হ্যাঁ বউ, বলো। আপনার ওই ক্লিওনা ফিও, ওটা ছেলে না মেয়ে আমাকে একটু বলুন তো। কেন, কি হয়েছে বউ? ওটা তো একটা মেয়ে। ও, যাক বেঁচে গেল, না হলে আজকে ওকে আমি বাসা থেকে বের করে দিতাম। জানেন, ও আজকে আমার কোলে শিশি করে দিয়েছে, আবার আমার হাত চেটে দিয়েছে। ছ্যা,
আচ্ছা বউ, রাগ করে না, ও তো ছোট, এর জন্য বোঝে না। তুমি খেয়েছো? হুম, আরবি আসলে খাবো। আর শুনুন, আমি আর আরবি কিন্তু ওয়ার্শি ব্রিজে ঘুরতে যাব। আর সন্ধ্যায় আপনি আসলে মহেরা জমিদার বাড়িতে। আচ্ছা ঠিক আছে পাখি। হায়াত খুশি মনে কল কেটে দিয়ে গেটের সামনে চলে গেল। আর আদিবের ফোনে অচেনা এক নাম্বার থেকে কল আসলো। আদিব কিছু না ভেবেই কল রিসিভ করলো। কি ব্রাদার, শুনলাম বিয়ে করেছিস? আদিব কিছুটা চিন্তিত গলায় বলল, হ্যাঁ করেছি, 8 মাসের মতো হবে। তা আপনি কে? আমি তো চিনলাম না। বা নিজের জানে জিগারকে ভুলে গেলি, এই তোর বন্ধুত্বের প্রমাণ। রাজ, রাজ তুই এই নাম্বার? মানে তুই নতুন ফোন কিনেছিস আর এতদিন তোর ফোন বন্ধ ছিল যে? আমি রাজ। তা আমাকে রেখে বিয়ে করলি? ভেরি ব্যাড সাদাত। আরে ঘরোয়াভাবে বিয়ে করতে হয়েছে, আবার অনুষ্ঠান হবে। যাই হোক, ফুফি কেমন আছে আর আসবি কবে? সবই বুঝলাম, তা আমার ভাবিকে কি একটু দেখতে পারি? না, তোকে দেখানো যাবে না, তুই আমার বউয়ের দিকে শেষমেশ নজর দিবি। আরে ভাই, তোর বউ মানে তো আমারও বউ। আর কিছুদিন পর তো আমি আসছি, তখন দেখবো তুই কি করে আমার হাত থেকে তোর বউকে বাঁচাস। যা বেটা, এমন ফান করিস না। রাখ, আমি অফিসে পরে কথা হবে। ওকে। এদিকে আরাবি আর হায়াত কিছুক্ষণ মুভি দেখে নিল। এরপর দুজন আয়েশি ভঙ্গিতে সোফায় বসে গল্প শুরু করলো। হায়াতের পায়ে মশা বসলো। তুম পাস আয়ে, মশা ধরছে পায়ে, আগে যদি জানতাম, কয়েল জ্বালিয়ে নিতাম। বা দোস্ত, কি সুন্দর কবিতা বললি। ও সরি, গান বললি। ধুরু, এটা কোনো গান নয়, আমাকে সত্যি মশা কামড়াচ্ছে। হায়াত আর আরবি মিলে কিছু পিক তুলে নিল। এরপর দুজন বোরকা পরে রেডি হয়ে নিল ওয়ার্শি ব্রিজে যাওয়ার জন্য। আজ তারা ঠিক করলো রিক্সাতে করে ঘুরবে। যে কথা সেই কাজ, হায়াত আর আরবি মিলে রিক্সাতে করে ওয়ার্শি ব্রিজে আসলো। দুজন মিলে ফুচকা খাচ্ছিল। হায়াত ফুচকাওয়ালা মামাকে বলতে শুরু করলো, মামা ঝাল দিন, অনেক ঝাল দিবেন। হ্যাঁ মামা, ওটাতে অনেক ঝাল দিন, যাতে আর কখনো ঝাল খাওয়ার বায়না না ধরে। ফুচকাওয়ালা মামা প্রচুর ঝাল দিতে শুরু করলো, কিন্তু হায়াতের কাছে নাকি তা কোনো ঝালই লাগে না। এক পর্যায়ে সব মরিচকে হায়াতকে দিল। আর হায়াত খেয়ে ঝালে অবস্থা শেষ হয়ে গেল। পানি পানি বলে চিৎকার করতে লাগলো। আরাবি আশেপাশে দেখলো কোথাও পানি নেই। এদিকে দূর থেকে গাড়িতে বসে একটা ছেলে অনেকক্ষণ যাবৎ বিষয়টা খেয়াল করছিল। পরনে নীল কালার শার্টটা হাতা গুটিয়ে কাছে রাখা পানির ঠান্ডা বোতলটা নিয়ে সামনে এগিয়ে আসলো। এদিকে হায়াত নিকাপুচু করে ঝালঝাল বলে কান্না করছিল। ছেলেটা এগিয়ে এসে হায়াতকে পানি দিল। হায়াত আবেশে পানি খেতে লাগলো। ছেলেটা হায়াতকে একবার পরখ করে তাকিয়ে দেখলো হায়াতের দুটো চুড়ি, নাকের ছোট্ট ফুল, নাকের ডগাটা বেশ লাল হয়ে আছে। ছেলেটা চোখ নামিয়ে ফেললো। এমন সময় আরবি বলল, জানু, মুখে পানি ছিটিয়ে দে, খুব ভাল লাগবে। ছেলেটা এবার আরবির দিকে তাকালো। শ্যামবর্ণের মেয়েটা, মাথায় হিজাব করা, চোখগুলো ছোট ছোট, দেখতে ভীষণ মায়াবী। হায়াত পানি মুখে ছিটিয়ে ছেলেটাকে বোতলটা এগিয়ে দিল। ধন্যবাদ, আপনি আজকে না থাকলে আমি বোধহয় জ্ঞানই হারিয়ে ফেলতাম। ছেলেটা মিষ্টি করে হাসলো, বাঁকা হেসে বোতলটা নিয়ে চলে গেল। আরবি আর হায়াত হাঁ করে চেয়ে রইল। দুজনে একসাথে বলে উঠল, কেমন ছেলের বাবা, একটা কথা বলল না। দুজনই দুজনের দিকে তাকিয়ে হেসে দিল। বিল মিটিয়ে রিকশায় উঠে পড়ল। আদিব টাঙ্গাইল এসে হায়াতদের জন্য দাঁড়িয়ে আছে। ভাড়া মিটিয়ে নেমে পড়ল দুজন। আরবি আদিবকে দেখে মুচকে এসে বলল, দুলা ভাই, আজকে হায়াত যা করেছে না। আরবির কথা শুনে হায়াত চোখ বড় বড় করে তাকালো তার দিকে, যার অর্থ, আদিবকে কিছু বলিস না প্লিজ। কিন্তু বোকা আরবি বলতে শুরু করে দিবে, ঠিক তখনই আদিবের একটা কল আসে। আর আদিব মুচকে এসে কল রিসিভ করে। হায়াত যেন অনেক বড় ঝামেলা থেকে বেঁচে গেল। আরবির পিঠে একটা থাপ্পড় দিয়ে বলল, এই বেডি, আমি কি তোকে বলেছি ওনাকে সব বলে দিলে? ও, তার মানে দুলাভাইকে এসব বলা যাবে না? না পাগল। এমন সময় আদিব একগাল হেসে আরবিকে বলল, হ্যাঁ শালিকা, বলো, কি যেন বিচার দিচ্ছিলে আমার বইয়ের নামে? না না, কিচ্ছু না, আমি এমনি ফাজলামো করছিলাম ভাইয়া, চলুন ভেতরে চলুন। আদিবের চোখ গেল নেকাব পরিহিত হায়াতের দিকে, চোখগুলো কেমন লাল হয়ে আছে। আদিব কপাল কুঁচকে বলল, বউ, চোখের এই অবস্থা কেন? ঝাল খেয়েছো নাকি? গরমে আলুর ভর্তা হয়ে গিয়েছি, এর জন্য। আদিব আর আরবি দুজনেই হায়াতের কথায় হা হয়ে গেল। এত শীতেও নাকি হায়াতের গরম লাগছে। আদিব দুষ্টু হেসে হায়াতের কানে ফিসফিস করে বলল, বউ, তুমি কি এখন আদর খেতে চাচ্ছ যে গরম লাগছে তোমার? আদিবের কথায় হা হয়ে গেল হায়াত। আর এদিকে এদের কাণ্ড দেখে মিটিমিটি হাসতে আরবি। আদিব একটু ঠোঁট কামড়ে হেসে আরবিকে বলল, শালিকা, একটু ওইদিকে ঘুরে চোখ বন্ধ করো তো। আদিবের কথা মতো আরবি অন্যদিকে ঘুরে দাঁড়ালো। আদিব হায়াতের গালে হাত দিয়ে নেকাপ একটু উঁচু করে হায়াতের গালে অধর ছুঁয়ে দিল। হায়াত লজ্জায় চোখ বন্ধ করে ফেলল।
মহেরা জমিদার বাড়ি, শীতল বাতাসে ভেজা বিকেল। মহেরা জমিদার বাড়ির বিশাল গেট পেরিয়ে ভেতরে ঢুকলো হায়াত, আদিব আর আরাবি। পুরনো দালানের দেওয়াল শ্যাওলা জমেছে, তবুও তার ভেতর রাজকীয় এক সৌন্দর্য লুকিয়ে আছে। হায়াত বিরক্ত মাখা মুখ করে শব্দ করে বলল, ধুর, ভাল লাগে না আর। শাড়ি পরে আসলে সুন্দর সুন্দর ভিডিও করা যেত। আরাবিও হায়াতের কথায় সম্মতি জানালো, কিন্তু আদিব ধমকে উঠল, মার খাবা নাকি বউ? তুমি শাড়ি পরে ঘুরবে আর আমি কিছু বলবো না নাকি? এমন করছেন কেন? আমি তো আর পড়ে আসিনি, শুধু নিজের ইচ্ছার কথা প্রকাশ করলাম। দুজনের ঝগড়ার মাঝে আরবি বলে উঠল, আরে দোস্ত, বাদ দে তো, আয় আমি তোকে আর ভাইয়াকে কিছু পিক তুলে দিই। আদিবার হ্যাঁ দুজনেই সম্মতি জানালো। আরবি অনেক সুন্দর সুন্দর পিক তুলে দিল দম্পতিকে। এরপর আদিব ও হায়াত আরবিকে কিছু পিক তুলে দিল। ঘুরতে ঘুরতে হায়াত আর আরবি এসে বসলো পুকুর পাড়ের এক নিরিবিলি জায়গায়। চারিদিকে পুরোনো গাছের ছায়া, পাখির ডাক আর জলের উপর রোদের ঝিকিমিকি, যেন সময়টা থমকে আসে। হাত বোরকা গুটিয়ে পাথরের সিঁড়ির উপর বসলো, পাশে আরবি। দুজনেই নিঃশব্দে চারপাশ দেখছিল। আরবি হেসে বলল, দোস্ত, এখানে আমরা আবার আসবো, ওকে? আর তখন আমার হাজবেন্ডও আমাদের সাথে থাকবে। তুই বল, আর কতকাল সিঙ্গেল থাকবো? হ্যাঁ, সেই তো। আপ তোর জন্য একটা ভালো পাত্র আছে আরু। কে সোনা? নামটা একবার বল প্লিজ। হায়াত অনেক কষ্টে হাসি চেপে বলল, কে আবার? আমাদের খুরশিদ আলম স্যার। আরবি রেগে গিয়ে বলল, ছ্যা, ওই ভুড়িওয়ালা স্যারকেই পেলে আমার জন্য? আরবির কাঁদো কাঁদো মুখ দেখে হায়াত আর আদিব ফিক করে হেসে দিল। আদিব পুকুরের এক পাশে দাঁড়িয়েছিল, গলা খাকারি দিয়ে বলল, তোমরা বসো, আমি খাবার নিয়ে আসি, খিদে পেয়েছে নিশ্চয়ই। বলে সে বাইরে বেরিয়ে গেল। আরবি হাসি মুখে ফিসফিস করে বলল, ভাইয়া কিন্তু তোর প্রতি ভীষণ দুর্বল। তুই আমার সাথে কথা বলছিলি আর ভাইয়া হাঁ করে তোকে দেখছিল। হায়াত কিছু বলল না, শুধু মৃদু লাজুক হাসি ছড়িয়ে দিল মুখে। কিছুক্ষণের জন্য তারা দুজনেই নীরব হয়ে গেল, চারপাশে নীরবতার সাথে একাকার হয়ে। দূরে এক দোকান থেকে আদিব পেঁয়াজু স্যান্ডউইচ রোল কিনে নিল। রাস্তা পার হবে এমন সময় একটা ভ্যান গাড়ি এসে আদিবের পায়ের উপর দিয়ে চাকা উঠিয়ে দিল। চলন্ত গাড়ি হওয়াতে বেশ জোরেই লাগলো পায়ে, ব্যথায় হালকা ডুকরে উঠে রাস্তায় বসে পড়ল সে। আশেপাশের কিছু মানুষ ছুটে আসলো আদিবের কাছে। কয়েকজন লোক গিয়ে বৃদ্ধ ভ্যান চালককে মারতে গেল, কিন্তু আদিব তাদের থামিয়ে দিল। থাক ভাই, মারবেন না চাচাকে, আমি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, ছেড়ে দিন। ভ্যান চালক এসে আদিবের পাশে দাঁড়ালো। সকলে মিলে আদিবকে নিয়ে দোকানের পাশে বসালো। একটা লোক বরফ এনে পায়ে ধরলো। ফর্সা পা নিমিষে লাল হয়ে গিয়েছে, ব্যথায় মুখ লাল হয়ে গিয়েছে আদিবের। বেশ কিছুক্ষণ বসে রইল দোকানটায়। বৃদ্ধ লোকটা এসে আদিবকে কিছু ব্যথার ওষুধ খাইয়ে দিল। আদিব বিস্মিত হাসলো। আদিব আবারও কিছু খাবার কিনে পা খুঁড়িয়ে জমিদার বাড়ির ভেতরটায় ঢুকলো। এদিকে হায়াত আর আরাবি বসে এফবি স্ক্রল করছিল। হায়াত মনে মনে চিন্তা করতে লাগলো, এত দেরি হচ্ছে কেন আদিবের? এমন সময় দূর থেকে আদিবকে দেখা গেল, কিন্তু হায়াত আর আরাবি দুজনেই কপাল কুঁচকে ফেললো আদিবকে ওভাবে খুঁড়িয়ে হাঁটতে দেখে। হায়াত দৌড়ে গেল আদিবের কাছে, আরাবিও আসলো। হায়াত আদিবের পায়ের দিকে তাকিয়ে হকচকিয়ে গেল, এত লাল হয়ে গিয়েছে। হায়াত আদিবকে এক হাত দিয়ে ধরলো। আদিব কোনো মতে আরাবির হাতে খাবারের প্যাকেট দিল। হায়াত চিন্তিত মুখে আদিবকে জিজ্ঞেস করলো, কিভাবে হলো এমন? কোথায় গিয়ে ব্যথা পেলেন? আদিব সবটা খুলে হায়াতকে বলল। হায়াত আর এক মিনিটও দেরি না করে আদিবকে শক্ত করে ধরলো, আর সেও হায়াতের কাঁধে মাথা রাখলো। এত লম্বা যুবককে সামলাতে একটু হিমশিম খাচ্ছিল হায়াত, তবুও গেট পার করে একটা রিকশায় উঠলো তিনজন। হায়াতের কাঁধে মাথা দিয়ে চুপ করে আছে আদিব। হায়াত দেখতে পেল অতিরিক্ত ব্যথায় আদিবের মুখও লাল হয়ে গিয়েছে, কান্নায় গলায় দলা পাকিয়ে গেল হায়াতের। আধা বোঝা চোখে আদিব হায়াতের দিকে তাকাতেই ঠোঁট ভেঙে কান্না করে দিল হায়াত। আরাবি আর আদিব দুজনেই তাজ্জব বনে চলে গেল। আরাবি হাঁ করে চেয়ে আছে হায়াতের দিকে। হায়াত হেঁচকি তুলে কান্না করছে আদিবের দিকে তাকিয়ে। আদিব মাথার চুল টেনে বলল, কি হয়েছে জান? হায়াত আমতা আমতা করে বলতে লাগলো, আপনার ব্যথা, আপনার কষ্ট হচ্ছে তো। এই বলেই আবার ডুকরে কেঁদে ওঠে বেচারি। আরাবি এমন পরিস্থিতিতেও না হেসে থাকতে পারল না, তাই মুখ টিপে হেসে ফেলল। আদিব কপাল স্লাইড করে হায়াতের দিকে তাকাতে হায়াত আরো জোরে জোরে কাঁদতে থাকলো। লাইক সিরিয়াসলি বউ, তুমি আমার জন্য কাঁদছো? আর কিছু না বলে আদিব হায়াতের অধর নিজের আয়ত্তে এনে ফেললো। এরপর আস্তে করে লাজুক পাখিকে বুকে জড়িয়ে নিল। আর আরাবি এদের কাণ্ড দেখে লজ্জায় মাথা নিচু করে রাখলো। আদিব হায়াতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মিনিট দশেক পর হায়াতের কান্নার হেঁচকি দুটোই থেমে গেল। আরবি চিন্তিত মুখে বলল, হায়াত চল, ভাইয়াকে নিয়ে হাসপাতালে যাই, একটা এক্স রে করলে ভালো হবে। হায়াত মাথা নাড়ালো, কিন্তু আদিব হায়াতের দিকে তাকিয়ে বলল,
না, বাড়ি চলো, আমার রেস্ট নিতে হবে প্লিজ। হায়াত আর আরবি দুজনে আর কথা বাড়ালো না, চুপচাপ রিক্সাটা আস্তে আস্তে সাভারের উদ্দেশ্যে চলতে থাকলো। আরবি ফোনে তার বাবা মাকে সবটা বলল। আরবিকেও থাকার পারমিশন দিয়ে দিল। আস্তে আস্তে মডেল কলেজ রোডের সামনে এসে রিক্সাটা থামলো। হায়াত আর আরবি দুজন মিলে আদিবকে নিয়ে চৌধুরী বাড়ির ভেতর প্রবেশ করলো। সোফায় বসিয়ে দিয়ে হায়াত বোরকা খুলে আরবির হাতে দিল, আর আরবি ওপরে রাখতে চলে গেল। হায়াত দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে আদিবের পায়ে সেঁক দিতে লাগলো। আদিব সোফায় গায়ে এলিয়ে দিল। বেশ কিছুক্ষণ ধরে হায়াত মনোযোগ দিয়ে নিজের কাজ করছিল। আদিবের দৃষ্টি হঠাৎ থমকে গেল হায়াতের থ্রি পিসের প্রশস্ত গলার খোলা ফাঁকটাই, যেখানে উঁকি দিচ্ছিল তার বক্ষের স্নিগ্ধ সৌন্দর্য, যেন চন্দ্রলোকে ঢাকা কোনো নিভৃত ফুলের পাপড়ি অল্প আড়াল ভেঙে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। সামান্য ঢোক গিলল সে, তর্জনী আঙুল দিয়ে হায়াতের গলায় স্পর্শ করতে লাগলো। হায়াত কেঁপে ওঠে। আদিব নেশালো চোখে হায়াতের দিকে তাকালো। হায়াত তাড়াতাড়ি করে হাত দিয়ে ঢেকে ফেলল। আদিব দুষ্টু এসে বলল, ধুর, ঢাকছো কেন? দেখতে দাও। বউ, লজ্জা পাচ্ছ কেন? আমরাই তো খারাপ। উনি নাকি ব্যথা পেয়েছে, অথচ ওনার লুচ্চামি কমছে না। আদিব কাঁদো কাঁদো গলায় বলল, বউ, এটা কিন্তু ঠিক না। আমি তো তোমার সাথে এগুলো বলি, অন্য কারোর সাথে তো আর না। এভাবে হাজব্যান্ডকে কেউ লুচু বলে? চুপ থাকুন তো, চলুন রুমে নিয়ে যাই। আরবি এসে যাবে এখনই। আদিব খুশি প্রায় যেন লাফিয়ে উঠল। হ্যাঁ, রুমে চলো তাড়াতাড়ি। ততক্ষণে আরবি নিচে এসে পড়ল। হায়াত আর আরবি দুজন মিলে আদিবকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে প্রবেশ করলো। আদিবকে আস্তে করে শুইয়ে দিল। আরবি আর হায়াত দুজনেই রুম থেকে বের হয়ে গেল। আদিব ফোন বের করে ফাইলের সবকিছু একজন স্টাফকে সব জানিয়ে দিল। বালিশে হেলান দিয়ে কিছুক্ষণ আগের দৃশ্য মনে করে ঠোঁট কামড়ে হাসতে লাগলো। মনে মনে ভাবলো, ইস, আমার বউটাকে মারাত্মক লাগছিল। এক কথায় আবেদনময়ী। কিছু পিক তুলে রাখলে মন্দ হতো না। আরবি আর হায়াত দুজনেই কিচেনে এসে টুকটাক রান্না করে নিল রাতের খাবার। আজ রোজি খালা রান্না করতে আসেনি বিধায় হায়াত আর আরবিকেই করতে হবে। আরবি একটা আপেল বের করে খেতে লাগলো। হায়াত মুচকি এসে ভাত বসিয়ে দিল। আরবি একটু পর বলে উঠল, এই তোদের বাড়িতে কেউ থাকে না নাকি? কেন? না, এমনি। এই যে কেউ নেই, একা থাকতে তোর ভয় লাগে না? আব বাসার সবাই তো গ্রামের বাড়ি গিয়েছে। আমার চাচাতো দেবরের বিয়ে সামনের সপ্তাহে। তোকে না তোর ভাই আর নূপুর গিয়ে কার্ড দিয়ে এসেছে। যাই হোক, কাল বা পরশুই আবার বাড়ি ভর্তি মানুষ হবে। এভাবেই টুকটাক কথা বলতে বলতে দুই বান্ধবী রান্না সেরে নিল। আরবি ডাইনিং টেবিলে বসে খেতে লাগলো, আর হায়াত আদিবের জন্য খাবার নিয়ে ওপরে চলে গেল। রুমে প্রবেশ করতে দেখলো আদিব চুপচাপ শুয়ে আছে। আদিবকে এমন চুপচাপ দেখে একটু কষ্ট হলো হায়াতের। দীর্ঘ নিঃশ্বাস ফুঁকে বিছানাতে বসলো হায়াত। আদিব পিটপিট করে চোখ খুলে তাকালো। হায়াত ভাতের লোকমা একের পর এক মুখে দিতে লাগলো আদিবের। খাওয়ানো শেষ করে ওড়না দিয়ে মুখ মুছিয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। হায়াত উঠে যেতেই আদিব তার ওড়না ধরে টেনে নিজের কোলে তুলে নিল। হায়াত নাক মুখ কুঁচকে আদিবের দিকে তাকালো। আদিব কিছু বলবে তার আগে হায়াত উঠে দাঁড়িয়ে গেল। আদিব বাচ্চাদের মতো ফেস করে বলল, বউ, কাছে আসো। সর তুই, গু খাগা বাল। ইস, কি মুখের ভাষা আমার বউয়ের। মুখ দিয়ে যেন তাজা করলা চুয়ে চুয়ে পড়ে। চুপ। আদিব হায়াতকে আবারও কাছে টেনে নিয়ে আসলো। হাঙ্কি স্বরে বলল, একটা চুমু খেলে কি খুব খারাপ হবে জান? একটাই তো। ব্যাস, হায়াতকে আর কোনো কথা বলতে দিল না সে। সেদিনের আনা কয়েকটা চকলেট রয়ে গিয়েছিল, সেখান থেকে আদিব একটা চকলেটের কিছু অংশ হায়াতের গালে ভরিয়ে দিল, আর তার রসনা দিয়ে পরমাবেশে লেহন করতে লাগলো। হায়াত কেঁপে ওঠে। একটু নাকের দিকে সেটাও খেতে লাগলো। এভাবে হায়াতের পুরো শরীর জুড়ে চকলেট ভরিয়ে আদিব খেতে লাগলো। হায়াত আস্তে আস্তে বেসামাল হয়ে গেল। আদিবের অধরে কিছু চকলেট দিয়ে নিজেও লেহন করতে লাগলো। আস্তে আস্তে হায়াতের উদরে মুখ ডুবিয়ে দিল আদিব, আর তারও নিচের দিকে স্পর্শ করতে লাগলো। চকলেট দিয়ে সারা শরীর মেখে নিল। আদিব পরম যত্নে তা খেতে লাগলো। হায়াতের নিঃশ্বাস আছড়ে পড়ছে আদিবের বুকে। শক্ত করে জড়িয়ে ধরলো আদিব তার লাজুক পাখিকে। সারা শরীর জুড়ে অদর ছুঁয়ে দিতে লাগলো হায়াত। আদিব স্থির হয়ে বলল, বিসমিল্লাহ। প্লিজ, আস্তে। আদিব হায়াতের হাত বেল্ট দিয়ে বেঁধে নিল। হাঁসফাঁস করতে লাগলো হায়াত। আদিব মুচকি এসে হায়াতের সর্বাঙ্গে দুধ ঢেলে দিল। আস্তে আস্তে রসনা দিয়ে লেহন করতে লাগলো। খানিক সময় পরপরই হায়াত কেঁপে কেঁপে ওঠে। বেশ কিছুক্ষণ আদিব আত্মার আকাঙ্ক্ষিত কামনা চালিয়ে যেতে থাকলো, আর হায়াত পরমাবেশে চোখ বন্ধ করে তৃপ্তি নিতে থাকলো। এভাবেই দিনের আলো নিভে যাওয়া অবধি তাদের আত্মার সংযোগ চলতে থাকলো। সকাল ঠিক 7টা, কুয়াশায় মোড়া শীতের দিন। হায়াত ফরজ গোসল সেরে বের হলো।
ঠান্ডা জলে শরীর ভিজে একেবারে কাঁপছে, তবু দায়িত্ব এড়ায় না সে। চাদরটা কাঁধে জড়িয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে গেল বারান্দায়। বারান্দার কোণে ক্লিও আদিবের প্রিয় পোষা বিড়াল অপেক্ষায় বসে আছে। চোখে একরাশ আদরে ভঙ্গি, যেন বলছে, মাম্মাম খেতে দাও। হায়াত হাসলো মৃদু ঠোঁটের কোণে। কাঁপতে কাঁপতে থালায় দুধ আর খাবার নামিয়ে দিল ক্লিওর সামনে। ক্লিও খাওয়া শুরু করলো আর হায়াত দাঁড়িয়ে রইল। শীতের কনকনে হাওয়া ভিজে শরীর, আর তবু এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল তার ভেতরে।